শরীর শোনা যাচ্ছে? হ্যালো। ঠিক আছে, আমি শুরু করলাম তাইলে। আজকে আমরা হচ্ছে এফসিবিএস পার্ট 1 মেডিসিনের হচ্ছে প্রিপারেশন নিয়ে আলোচনা করব। আমাদের আজকের হচ্ছে ডিসকাশনের যে টপিকসগুলো সেগুলো হচ্ছে আমরা এক্সাম সিস্টেম নিয়ে আলোচনা করব শুরুতে, তারপর হচ্ছে সিলেবাস নিয়ে আলোচনা করব, এরপর হচ্ছে কিভাবে হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড ভাবে প্রিপারেশন নেওয়া যায় এবং কি কি বই পড়তে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। আর পরীক্ষার সময়কার কিছু স্ট্র্যাটেজি বলবো, আর কিছু কোয়েশ্চেন অ্যানালাইসিস করব যে হচ্ছে পরীক্ষায় কিভাবে প্রশ্ন হয় বা হচ্ছে প্রশ্ন কোথা থেকে হয় সেটা নিয়ে আলোচনা করব। আর আমরা রোড টু পিজি কিভাবে আপনাকে হেল্প করতে পারি সেটা নিয়েও আলোচনা করব। প্রথমে শুরু করি এক্সাম সিস্টেম নিয়ে। এফসিবিএস পার্ট 1 পরীক্ষার সাধারণত দুইটা সেশনে হয়, একটা হচ্ছে জানুয়ারি আর একটা হচ্ছে জুলাই সেশনে। তো দেখা যায় যে শুরুর প্রথম সপ্তাহে ইউজুয়ালি পরীক্ষা হয় 3, 4, 5, 4, 5, 6 এরকম। দেখা যায় যে ইউজুয়ালি কোনো গ্যাপ থাকে না, পরপর 3 দিন পরীক্ষা হয়, কোনো বন্ধ থাকে না। ইউজুয়ালি 3 দিনে 3টা পেপার পরীক্ষা হয়, প্রতি পেপারে 100 করে মোট 300 নম্বরের পরীক্ষা হয়। এরপর আসেন পাস নাম্বার কত। পাস করতে হলে এখানে 70% নাম্বার পাইতে হয়, অর্থাৎ টোটাল 210 পাইতে হয়। এখানে একটু বিষয় আছে, শুধু 210 পাইলেই চান্স হবে না, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। কয়টা প্রশ্ন আসে আসলে? প্রত্যেকটা পেপারে টোটাল প্রশ্ন থাকে 50টা, তার মধ্যে 25টা এমসিকিউ আর 25টা হচ্ছে এসবিএ। প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে 2 মার্ক করে, টোটাল 100 মার্কস। এখানে একটা বিষয় হচ্ছে প্রত্যেকটা প্রশ্নে যেহেতু 2 মার্ক করে, আপনি যদি কোনো একটা প্রশ্ন ভুল করেন ওই প্রশ্নে মার্ক পাবেন না, কিন্তু কোনো নাম্বার কাটা যাবে না, অর্থাৎ নেগেটিভ মার্কিং নাই এখানে। এরপর আসেন 25টা যে এমসিকিউ থাকবে সেখানে 5টা স্টেম থাকে, ট্রু ফলস আনসার করতে হয়। প্রত্যেকটা স্টেমের জন্য 0.4 করে। কোনো একটা ভুল করলে নাম্বার কাটা যাবে না, কিন্তু হচ্ছে যেটা আপনি ভুল করছেন সেটার জন্য 0.4 আপনি পাবেন। এরপর আসেন পরীক্ষা কতক্ষণ সময় ধরে হয়। পরীক্ষা ইউজুয়ালি দেখা যাচ্ছে 1 ঘন্টা 30 মিনিট পরীক্ষা হয়। পরীক্ষায় কি আসলে সময় পাওয়া যায়, অনেকে প্রশ্ন করে। হ্যাঁ, অনেক সময় পাওয়া যায়, যথেষ্ট চিন্তা ভাবনা করে আপনি আনসার করতে পারবেন। পরীক্ষার সিলেবাস হচ্ছে এফসিবিএস মেডিসিন পার্ট 1 এর জন্য ইন্টারনাল মেডিসিন বা ব্রাঞ্চ সাবজেক্টগুলোর মধ্যে গ্যাস্ট্রোএন্টারোলজি, নিউরোলজি, নেফ্রোলজি, এন্ডোক্রাইনোলজি, কার্ডিওলজি, পালমোনোলজি, হেপাটোলজি, রিমাটোলজি, ইনফেকশাস ডিজিজ, ট্রপিক্যাল ডিজিজ, এগুলো সবগুলোর হচ্ছে একই প্রশ্ন হয়। অর্থাৎ ইন্টারনাল মেডিসিনের যে প্রশ্ন, এইসব ব্রাঞ্চেও সেম প্রশ্ন হয়। এখন ইন্টারনাল মেডিসিন দিয়ে আপনি চাইলে 2 বছর হচ্ছে ইন্টারনাল মেডিসিনের ট্রেনিং করে হচ্ছে এরপর হচ্ছে আপনি চাইলে ব্রাঞ্চে যেতে পারবেন, সুইচ করতে পারবেন। তাহলে একটা জিনিস মনে রাখা দরকার হচ্ছে এফসিবিএস পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই। পারলে নাম্বার পাবেন, না পারলে নাম্বার পাবেন না। অনেকেই প্রথমবার পরীক্ষা দেয় বলে যে আমি তো ভাবছি যে নেগেটিভ মার্কিং আছে, দাগাইনি। তো এই জন্য এক্সাম সিস্টেম সম্পর্কে জানাটা খুবই জরুরি। এরপর আসেন ওই যে নাম্বার কত পাইলে পাস, কত পাইলে ফেল, সেটা নিয়ে একটু আলোচনা করি। অ্যাটলিস্ট দুইটা আপনার হচ্ছে পেপারে 70% মার্কস থাকা লাগবে, এবং আরেকটাতে 65% বা তার উপরে থাকতে হবে। 65% মানে 65 পেলেও হবে। এখন কেউ যদি হচ্ছে দুইটাতে হচ্ছে আপনার 70+ মার্ক পায়, কিন্তু কোনোটা যদি 64.8 পায়, তাহলে কিন্তু সে পাস করবে না। একটা আমরা উদাহরণ দিই। 1 নম্বরে দেখেন, এখানে কেউ একজন হচ্ছে পেপার 1-এ পাইলে হচ্ছে 70, পেপার 2-তে পাইলে হচ্ছে 75। এরপর দেখেন হচ্ছে আবার কেউ পেপার 3-তে পাইলেও 65। টোটাল 210 পাইলেও, এভাবে পাইলেও পাস। অর্থাৎ দুইটাতে আপনি 70% মার্কস পেয়েছেন। হ্যাঁ, দুইটাতে হচ্ছে আপনি 70% মার্কস পাইছেন, আবার এটাতে 65% মার্কস। টোটাল আপনার 210 হলেই পাস। কিন্তু আবার আরেকটা সিনারিও দেখেন, 2 নম্বরে
কেউ একটা পেপার 1-এ 90 পাইলো, পেপার 2-তেও 90 পাইলো, কিন্তু পেপার 3-তে এসে সে যদি 64.8 পায়, অর্থাৎ 65-এর যদি কম পায়, দুইটাতে কিন্তু 70%-এর বেশি নাম্বার। কিন্তু পেপার 3-তে দেখা যাচ্ছে যে সে হচ্ছে 65%-এর কম নাম্বার পাইছে, সে 244 পেয়েও পাস করবে না, ফেল। অর্থাৎ এখানে আপনাকে একটা ব্যালেন্স করতে হবে প্রত্যেকটা পেপারে। এরপর দেখেন আরেকটা উদাহরণ দিই, 3 নাম্বার। পেপার 1-এ কেউ 90 পাইছে, পেপার 2-তে কেউ 65 পাইছে, পেপার 3-তে আবার 65 পাইছে, বা এরকম 70-র নিচে পাইছে। সে 220, টোটাল 220 পাইলেও সেও ফেল। অর্থাৎ আপনাকে দুইটা পেপারে 70% বা তার বেশি রাখতে হবে, 70% পাইলে হবে, আরেকটাতে 65% নাম্বার রাখতে হবে। অর্থাৎ টোটাল এইভাবে এই শর্তটা আপনাকে ফলো করতে হবে। এরপর আসেন সিলেবাস। সিলেবাস হচ্ছে আমরা খুব বেশি ডিটেলস আলোচনা করব না, আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে পেপার 1, পেপার 2, পেপার 3 কোনটাতে কোন চ্যাপ্টারগুলো আছে এবং কোন চ্যাপ্টারে কত মার্কস। এখানে 30, 20 আমরা যে পাশের যে নাম্বারগুলো দিছি এগুলো হচ্ছে আসলে নাম্বার, এগুলো হচ্ছে কোয়েশ্চেনের অ্যামাউন্ট না। এখানে 15টা, নিউরোলজি থেকে ইউজুয়ালি 15টা কোয়েশ্চেন হয়, 15টা কোয়েশ্চেন হচ্ছে 30 মার্কস। গ্যাস্ট্রোএন্টারোলজিতে 10টা কোয়েশ্চেন হয়, 20 মার্কস। এভাবে করে হচ্ছে অর্থাৎ 16, হেমাটোলজিতে মনে করেন হচ্ছে 16 মার্কস, তার মানে এখানে 8টা কোয়েশ্চেন হয়। তো যেগুলো রেড কালার করে দিছি সেগুলো হচ্ছে এগুলো মেইন হচ্ছে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বাকিগুলো হচ্ছে ছোটোখাটো চ্যাপ্টার, এখান থেকে মাঝে মধ্যে দু একটা প্রশ্ন আসে। তো এই রেড কালারগুলো হচ্ছে আপনার চ্যাপ্টারগুলো আপনার ভালোভাবে পড়তে হবে। আপনারা যখন হচ্ছে ডেভিডসনটা হচ্ছে করবেন, ডেভিডসনটা একটু কষ্ট করে ভাগ করে নেবেন পেপার ওয়াইজ, পেপার 1, পেপার 2, পেপার 3 এভাবে 3টা ভাগে ভাগ করতে পারেন, অথবা আপনারা হচ্ছে পেপার 1-কে 2টা ভাগে ভাগ করতে পারেন, পেপার 2-কে 2টা ভাগে ভাগ করতে পারেন, পেপার 3-কে 2টা ভাগে ভাগ করতে পারেন। তাইলে হচ্ছে বইটা তখন ছোট হবে এবং আপনাদেরও দেখে ভালো লাগবে, যে হচ্ছে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন কাজ করবে যে ছোট বই পড়ে ফেলতে পারবে। ঠিক আছে, এই জিনিসটা স্ক্রিনশট নিয়ে রাখেন, অথবা আমি গ্রুপে শেয়ার করে দিব। জাস্ট আপনাকে হচ্ছে কোন পেপারে কি জিনিস আছে, কোন চ্যাপ্টার আছে আপনাকে ভালো ধারণা রাখতে হবে। এখানে আরেকটা জিনিস বলে রাখি, পেপার 1 এবং হচ্ছে পেপার 3 এই দুইটা কিন্তু খুবই বড়। তো এইগুলো প্রিপারেশন নিতে অনেক সময় লাগে, এবং কিছু চ্যাপ্টার আছে দেখবেন যে হচ্ছে নিউরোলজি, কার্ডিওলজি, এন্ডোক্রাইনোলজি, আবার এদিকে হচ্ছে ইনফেকশাস মেডিসিন, ইনফেকশাস ডিজিজ, এগুলোতে হচ্ছে আপনার সব থেকে বেশি মার্কস। এগুলো আপনাকে অবশ্যই ভালোভাবে আয়ত্ত রাখতে হবে। কিন্তু আবার কিছু ছোট ছোট চ্যাপ্টার আছে, যেমন হচ্ছে জেনেটিক্স, তারপর হচ্ছে এরকম অনকোলজি, ছোট ছোট টক্সিকোলজি, সাইকিয়াট্রি, ডার্মাটোলজি, এগুলো ছোট চ্যাপ্টার, কিন্তু হচ্ছে এগুলো পড়লে কোয়েশ্চেন কমন পাওয়া যায়, সেই জন্য এগুলো ইগনোর করা যাবে না। যেগুলো বড় চ্যাপ্টার সেগুলো তো গুরুত্ব দিবেন অবশ্যই, কিন্তু ছোটগুলোকে অবহেলা করা যাবে না। এরপর আসেন, মনে করেন নিউরোলজিতে 15টা প্রশ্ন, 30 মার্কস আসবে। এখানে একটা সিলেবাস ওনারা ডেসক্রিপশন করে দিয়েছে বিসিপিএস থেকে, যে নিউরো অ্যানাটমি এবং নিউরোফিজিওলজি, মনে করেন নিউরোলজির ব্যাপারে বলি, নিউরো অ্যানাটমি এবং নিউরোফিজিওলজি থেকে হচ্ছে কিছু প্রশ্ন থাকবে, ইউজুয়ালি 20-30% কোয়েশ্চেন থাকে। আবার কিছু প্রশ্ন থাকবে আপনার হচ্ছে ম্যাগলিয়েট হাসিসান, অর্থাৎ ক্লিনিক্যাল এক্সামিনেশন রিলেটেড, 2 থেকে 3টা কোয়েশ্চেন, অর্থাৎ 10-20% কোয়েশ্চেন থাকে। আবার কিছু কোয়েশ্চেন থাকবে আপনার হচ্ছে ক্লিনিক্যাল, বেশিরভাগ কোয়েশ্চেনে আসলে ক্লিনিক্যাল থাকে, ডেভিডসন বেসড। আবার কিছু প্রশ্ন থাকবে আপনার ফার্মাকোলজি বেসড, এবং কোনো একটা ট্রিটমেন্ট অফ চয়েস জিজ্ঞেস করতে পারে, কোনো একটা ড্রাগের অ্যাডভার্স ইফেক্ট জিজ্ঞেস করতে পারে, কোনো একটা ড্রাগের মেকানিজম অফ অ্যাকশন জিজ্ঞেস করতে পারে, সেটা এসবিএ তো হতে পারে, এমসিকিউ তো হতে পারে। এরপর দেখেন ওরা বলছে যে কোনো সিলেবাসই হচ্ছে যে ফলো করা হয় না, মানে একেবারেই 100% ফলো করা হয় না। এরপর আসেন কোয়েশ্চেন নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করি। প্রশ্ন আসলে কোথা থেকে হয়? এফসিবিএস পার্ট 1-এ প্রশ্ন হয় ইউজুয়ালি ডেভিডসন বেসড পরীক্ষা। এফসিবিএস পার্ট 1 মূলত হচ্ছে একটা ডেভিডসন বেসড পরীক্ষা। এছাড়াও এখানে যে অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি বা ফার্মাকোলজি আছে, সেগুলো কিন্তু আপনার ডেভিডসন থেকেই প্রশ্ন করে ইউজুয়ালি। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে কি শুধু ডেভিডসন পড়ে পাস সম্ভব? জি, আপনার ডেভিডসন পড়ে পাস করতে পারবেন, কারণ 80-90% প্রশ্ন হচ্ছে ডেভিডসন থেকে আসে। আপনাকে এক্সট্রা করা হচ্ছে বায়ো স্ট্যাটিস্টিক্স পড়া লাগবে, যেটা আপনার হচ্ছে ডেভিডসনে নাই ওইভাবে। আর কি বই পড়া যেতে পারে? জ্ঞানাং ফিজিওলজি, কিন্তু এখান থেকে হুবহু কোয়েশ্চেন আসে। ইভেন জ্ঞানাংয়ের যে হচ্ছে চ্যাপ্টারের শেষে হচ্ছে প্রশ্নগুলো আসে, ওখান থেকে হুবহু কোয়েশ্চেন তুলে দেওয়া হয়। কিন্তু
জ্ঞানং বইটা হচ্ছে পরে অনেক সময় হচ্ছে ভালো লাগে না, অতটা প্যালাটেবল ভাবে লেখা না। তো সেক্ষেত্রে আপনারা কোনো একটা কোচিং এর হচ্ছে শীট পড়া যেতে পারে, বা হচ্ছে সব পড়তে হয় না ফিজিওলজি, অল্প কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে ওগুলো থেকে ঘুরে ফিরে প্রশ্ন হয়। তো এখন জ্ঞানং না পড়ে কি পাস সম্ভব? জি, জ্ঞানং না পড়ে পাস সম্ভব। কেউ যদি ডেভিডসন খুব ভালো করে পড়ে, বায়োস্ট্যাটিস্টিক্স পড়ে, সাথে কিছু ফিজিওলজি যদি শীট পড়ে, তাইলেই হবে। এখন আরেকটা বিষয় হচ্ছে মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি থেকে অনেক নাম্বার, ইনফেকশন ডিজিজ, ইমিউনোলজি দুইটাতেই অনেক নাম্বার। তো এটার জন্য কি লেন্স পড়া লাগবে? লেন্স পড়াটা এখানে জরুরি না। ইউজুয়ালি এখন দেখা যাচ্ছে ডেভিডসন যদি আপনি ভালো করে পড়েন, মোটামুটি অনেকটুকুই কাভার হয়ে যায়। পাশাপাশি দেখা যাবে যে আমরা ডিসকাশন করে দিব, তাহলে হচ্ছে আপনার ইজি হয়ে যাবে। এছাড়া কি রবিন্স পড়ার দরকার আছে? রবিন্সের নিউপ্লাসিয়া চ্যাপ্টারটা পড়া যায়, জেনেটিক্স চ্যাপ্টারটা পড়া যায়, কিন্তু না পড়লেই চলবে। সংক্ষেপে যদি বলে, আপনি যদি দুইটা জিনিস ফলো করেন, আপনি ডেভিডসন আর সাথে হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স একটা শীট বা বই বাজার থেকে কিনে পড়া যায়। এরপর হচ্ছে বাকিগুলো আপনার অপশনাল। এখন পাস মেডিসিন আপনি সলভ করবেন কিনা, 6 মাস যখন সময় থাকে, 6 মাস সময় থাকলে তখন পাস মেডিসিন আপনি সলভ করার সময় পাবেন। কিন্তু 3 মাস যদি কেউ পরীক্ষা দেওয়ার চিন্তা করেন, যে এখনো পড়া শুরু করেন নাই, যে অক্টোবর থেকে শুরু করবেন বা নতুন করে শুরু করবেন, 3 মাসের প্রিপারেশন নেবেন, পাস মেডিসিন পড়ার তাদের দরকার নাই, কারণ পাস মেডিসিন পড়তে অনেক সময় লাগবে, এটা দরকার নেই আপাতত। এরপর আসেন স্টাডি ম্যাটেরিয়ালস। তাহলে আপনাকে একটা প্রথমে সিলেবাস কালেক্ট করতে হবে। সিলেবাস জানা দরকার, মার্ক ডিস্ট্রিবিউশনটা জানা দরকার, কোন পেপারে কোন চ্যাপ্টারে কত নাম্বার। এটা না জানলে একটা প্রবলেম হয়ে যাবে, যে হ্যাঁ এটা আপনি জানলেন না। এরপর হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক। কোয়েশ্চেন ব্যাংক কেন জরুরি? কোয়েশ্চেন ব্যাংক হচ্ছে আপনাকে অবশ্যই সলভ করতে হবে। দেখা যাচ্ছে যে এফসিপিএস এ প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন হুবহু চলে আসতেছে, অথবা প্রিভিয়াস টপিকসগুলো থেকে প্রশ্ন আসে ঘুরে ফিরে। একটা জিনিস মনে রাখবেন হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস এবং কমন জিনিস ওগুলো থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে। এরপর হচ্ছে আপনার তাহলে প্রশ্নের ধরন বোঝার জন্য আপনি যে প্রশ্ন কমন পাবেন সেজন্য কোয়েশ্চেন ব্যাংক সলভ করবেন না, আপনি কি পড়তে হবে, কোন টপিকসটা ইম্পর্টেন্ট এটা বোঝার জন্য আপনার কোয়েশ্চেন ব্যাংক পড়তে হবে। কোয়েশ্চেন ব্যাংক পড়লেই যে আপনি সব কমন পেয়ে যাবেন, সব টপিকস বা সব প্রশ্ন, তা না। আপনি কি প্রশ্ন সম্পর্কে ধারণা পাবেন এবং কিভাবে প্রিপারেশন নেবেন সেটা আপনি সেট আপ করতে পারবেন। এরপর আপনার কি বই লাগবে? ডেভিডসন। এরপর একটা এসবিএ প্র্যাকটিস বুক লাগবে। যদিও আমরা হচ্ছে এখানে বিভিন্ন পরীক্ষা এবং হচ্ছে বিভিন্নভাবে আপনাদেরকে এসবিএ সম্পর্কে হচ্ছে ভালো ধারণা দিব, তারপরে আপনি অবশ্যই একটা এসবিএ প্র্যাকটিস বুক কিনবেন। এখন সেটা কোন বই হইতে পারে? সেটা হইতে পারে জেনেসিসের এসবিএ পার্ট, সেটা হইতে পারে আপনার হচ্ছে মার্ক কানের একটা হচ্ছে এসবিএ বুক আছে, সেটা আপনারা নিতে পারেন। যে কোনো একটা নিলেই হবে, কেউ যদি দুইটাই নেই কোনো সমস্যা নেই। এরপর আসেন রেগুলার এক্সাম দিতে হবে। অনেকে আছে পড়ে, সিলেবাস শেষ করতে পারে না, পরীক্ষা দেয় না। আপনারা দয়া করে হচ্ছে রেগুলার পরীক্ষা দিবেন। রেগুলার পরীক্ষা না দিলে আপনি যে পড়তেছেন সেটা কতটুকু প্রিপারেশন হয়েছে আপনি বুঝবেন না। দেখা যাবে যে আপনি মনে করতেছেন এই আমি অ্যাওরটিক অ্যানিউরিজম সম্পর্কে পড়ছি, আমি সব পারবো, কিন্তু পরীক্ষা দিতে গেলে দেখবেন যে আপনার কনফিউশন অ্যারাইজ করতেছে। তো পরীক্ষা দেওয়ার যেটা সুবিধা হচ্ছে আপনার কনফিউশনগুলো দূর হবে। তাহলে আপনি যদি পরীক্ষায় এসবিএ ভালো করতে চান বা হচ্ছে পরীক্ষায় ভালো করতে চান, তাহলে আপনাকে এক্সাম দিতে হবে, এক্সামের সাথে অভ্যস্ত হতে হবে। এরপর হচ্ছে পাস মেডিসিন, স্টেপ টু এমআরসিপি। এগুলো হচ্ছে 6 মাস যদি ধরে আপনি প্রিপারেশন নেন, এগুলো দেখতে পারেন। কারণ হচ্ছে এখন অনেকগুলো প্রশ্নই দেখা যাচ্ছে যে এমআরসিপি স্ট্যান্ডার্ড করে দেয়, হয়তো সিনারি এগুলো এমআরসিপির মতো হয় না, কিন্তু ওদের যে হচ্ছে বইয়ের কন্টেন্ট ওই স্টাইলে হচ্ছে প্রশ্নগুলো করে। তো এই দুইটা জিনিস পড়লে আপনাদের অনেক হেল্প হবে আর কি। এরপর একটা বিষয় গুরুত্বপূর্ণ, অনেকেই আছে যে হচ্ছে আপনার অনেক দিন ধরে প্রিপারেশন নেয় কিন্তু পাস করে না। পাস না করার একটাই কারণ হচ্ছে তারা এক্সাম ওরিয়েন্টেড ভাবে পড়ে না। এখন আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে চান্স পাওয়া। এখন চান্স পাওয়া যদি আপনার টার্গেট হয়, তাহলে হচ্ছে আপনি এক্সাম ওরিয়েন্টেড ভাবে পড়বেন, সবকিছু পড়তে যাবেন না। সবকিছু পড়তে গেলে ছোট্ট মাথায় এত কিছু ধরবে না অল্প সময়ে, 6 মাস বা 3 মাসে। আর এই অল্প সময়ে আপনি মেডিসিন পড়ে বা হচ্ছে শুধু ডেভিডসন বই পড়েই যে আপনি মেডিসিন বিশেষজ্ঞ হয়ে যাবেন তা না। আপনার পার্ট ওয়ানে আসলে কোর নলেজটা যাচাই করা হয়, আপনার হচ্ছে ক্লিনিক্যাল নলেজগুলো কেমন। তো সেজন্য আপনি হচ্ছে যখন এক্সাম ওরিয়েন্টেড ভাবে প্রিপারেশন নেবেন, আপনার টার্গেট থাকবে যে চান্স পাওয়া, সবকিছু জানা নয়। অনেকে আছে যে সবকিছু জানতে চান, নতুন নতুন জানতে চাওয়াটা ভালো, খারাপ না, কিন্তু হচ্ছে আসলে ফোকাস থাকাটা গুরুত্বপূর্ণ। যে আমার সামনে এফসিবিএস পার্ট 1 পরীক্ষা, আমি এটাতে ফোকাসড।
থাকে। অনেকেই দেখা যাচ্ছে এফসিবিএস পার্ট 1 পরীক্ষা দিবে, আবার সাথে হচ্ছে রেসিডেন্সির পড়া দিচ্ছে, কেউ পোস্ট দিচ্ছে, ওগুলো নিয়েও সে হেডেক করতেছে। তো যে কোনো একটাতে ফোকাস থাকবেন, তাইলে ইজি হবে আর কি চান্স পাওয়াটা। এরপর আসুন কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করি। প্রশ্ন কি রিপিট হয়? হ্যাঁ, প্রশ্ন রিপিট হয়। যেমন হচ্ছে জার্কি ইনভলান্টারি মুভমেন্ট প্রেজেন্ট, একটা পেশেন্ট প্রেজেন্টেড উইথ জার্কি ইনভলান্টারি মুভমেন্ট অকার্স ইন হুইচ পার্ট অফ দ্য কোন ব্রেনের কোন পার্টের লেশন হলে এটা হয়। এই প্রশ্নটা আপনার হচ্ছে বিগত সালেও আসছে, গত জানুয়ারি 2021 আসছে এবং জুলাই 2021 আসছে। এরপর মনে করেন হচ্ছে ইনভেস্টিগেশন অফ চয়েস ইন পালমোনারি এম্বোলিজম, এই প্রশ্নটাও রিপিট কোয়েশ্চেন, এটা জুলাই 2021 এই প্রশ্ন দুইটা আসছে। এরপর হচ্ছে টপিক্স কি রিপিট হয়? আসলে টপিক্স রিপিট হয়। যেমন নিউমোনিয়া থেকে প্রতিবারই আপনার কোয়েশ্চেন আসে। নিউমোনিয়া থেকে গত 5-6 সেশনে কোনোবারই হচ্ছে প্রশ্ন মিস যায় নাই। এরপর আসে গাউট। দেখা যাচ্ছে যে এই টপিকসগুলো এমন যে প্রতিবারই প্রশ্ন আসে, কোনোবার যদি এসবি আসে, এরপরের বার এসবি না আসলে এমসিকিউ আসে, তো কোনো একটা বার যদি গ্যাপ যায় পরের বারই আসে। এইরকম হচ্ছে আরেকটা টপিকস মাইস্টেনিয়া গ্রেভিস। দেখা যাচ্ছে যে 1 বছর পর পর রিপিট হয়, বা হচ্ছে দেখা যাচ্ছে পরপরও রিপিট হয়। এরপর আরেকটা প্রশ্ন দেখেন, প্যারানোপ্লাস্টিক ফিচার অফ ব্রঙ্কিয়াল কার্সিনোমা। এই প্রশ্নটা জানুয়ারি এই যে ফিচার থেকে একটা বক্স আছে ডেভিডসনে, সেখান থেকে হচ্ছে গত 3 সেশনে প্রশ্ন হয়েছে। জানুয়ারি 2020 প্রশ্ন হয়েছে, জানুয়ারি 2021 প্রশ্ন হয়েছে, জুলাই 2021 প্রশ্ন হয়েছে। কিছু জিনিস আছে যে ডেভিডসনের থেকে মাগরাবির থেকে এমআরসিবির বইগুলোতে ভালো আছে, এই জিনিসটা এমআরসিবি বই থেকে পড়লে বেশি সুবিধা হয়। জিনিসগুলো আমরা চেষ্টা করবো আপনাদেরকে হচ্ছে গুছাই দেওয়ার জন্য। এরপর আরেকটা ইম্পর্টেন্ট টপিক্স হচ্ছে মেগালোব্লাস্টিক এনিমিয়া। এই টপিক্স থেকে দেখা যাচ্ছে প্রতিবারই প্রশ্ন আসে, একবার যদি না আসে এর পরের বারই আসে। এরকম আরও অনেকগুলো টপিক্স আছে। তো যেটা হয়, আমি যেটা বলতেছি হচ্ছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো, এগুলো সবসময় ইম্পর্টেন্স এবং ঘুরে ফিরে হচ্ছে ওই টপিক্সগুলো থেকে আসে। হয়তো দেখা গেল যে আপনি ভাবলেন যে হচ্ছে আপনি পড়ার সময় এই জিনিস থেকে প্রশ্ন আসতে পারে, হয়তো আপনার সময় না আসতে পারে, দেখবেন যে পরের বার চলে আসছে এরকম প্রশ্ন। এরপর এসবিএ কোথা থেকে হয়? এসবিএ এর জন্য আসলে ডেভিশনটা ভালো করে পড়তে হবে, কোনো একটা ডিজিজের ডেসক্রিপশন আপনাকে ভালো করে করতে হবে। অর্থাৎ এখানে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ডিজিজের ডায়াগনোসিসটা পারা, যে হচ্ছে ফিচারগুলো। এরপর হচ্ছে বক্স থেকে কোয়েশ্চেন হয়, বক্স থেকে এসবিএ আসে, এবং যে ছবিগুলো দেওয়া থাকে ডেভিশনের ছবির নিচে ছোট্ট করে লেখা থাকে, ওই লেখাগুলো থেকে দেখা যায় যে এসবিএ দিয়ে দেয়। এরপর হচ্ছে চার্ট, অনেকগুলো ফ্লো চার্ট থাকে, সেখান থেকে স্যাররা হচ্ছে প্রশ্ন করে ফেলে। তো বক্স পড়ার সময় অনেক সময় স্যাররা, আমরা তো শুরু থেকেই পড়ি, বক্স পড়ার সময় অনেকে স্ট্র্যাটেজিটা ফলো করা হচ্ছে নিচ দিক থেকে পড়ে। তো স্যাররা মনে করে যে হচ্ছে ছেলেবেলা হচ্ছে উপর দিকে পড়তে পড়তে হচ্ছে নিচে এসে ফেটিক হয়ে যায়, ওগুলো মনে থাকে না, ওই জন্য মাঝামাঝি বা হচ্ছে নিচের দিকের প্রশ্নগুলোও দেয়। তো এই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারেন আপনারা। এরপর আসেন আমরা একটু এসবিএ কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে আলোচনা করি। সব থেকে বেশি কোয়েশ্চেন আসে হচ্ছে কোনো একটা সিনারিও দিছে, কোনো একটা ডিজিজের, এটা ডায়াগনোসিস কি, ডায়াগনোসিসটা জানতে চাই। এরপর হচ্ছে কোন ডিজিজ, যেমন হচ্ছে মাইস্টেনিয়া গ্রাভিসের মনে করেন একটা সিনারি দিল, ডায়াগনোসিস কি এটা জানতে চাইলো। এরপর হচ্ছে প্যাথোলজি, প্যাথোলজি অফ দ্য ডিজিজ, অর্থাৎ ওই ডিজিজটা কি কারণে হচ্ছে। মাইস্টেনিয়া গ্রাভিস কোন অ্যান্টিবডির ফর্মেশনের কারণে হয়, মোস্ট কমন কি অ্যান্টিবডি পাওয়া যায়, এরকম প্যাথোলজি প্রশ্ন হয়। হলমার্ক ফিচার কি, হলমার্ক ফিচার কি, এরকম প্রশ্ন আসে, মানে মোস্ট ইম্পর্টেন্ট বা কার্ডিনাল ফিচার কি, এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট বা কার্ডিনাল বা হলমার্ক ফিচার বা টিপিক্যাল ফিচারগুলো আপনাকে জানতে হবে। বহু কোয়েশ্চেন হয়। এবার একটা কোয়েশ্চেন আসছিল যে হলমার্ক ফিচার অফ পার্কিনসনিজম, এটা যদিও এর আগেও আসছিল রিপিট কোয়েশ্চেন। এরপর হচ্ছে কি মোস্ট কমন কজটা জিজ্ঞেস করে, এখানে পরীক্ষা আসে যে মনে করেন হচ্ছে মোস্ট কমন কজ অফ অ্যাওর্টিক অ্যানিউরিজম, মোস্ট কমন কজ অফ হাইপারটেনশন, এরকম কজগুলো আছে, মোস্ট কমন কজ অফ সাব অ্যারাগনয়েড হ্যামোরেজ, মোস্ট কমন কজগুলো আপনাকে পড়তে হবে। এরপর আসে হচ্ছে ইনভেস্টিগেশন অফ চয়েস, পরীক্ষা জানতে চায় হচ্ছে কোন ইনভেস্টিগেশন অফ চয়েস জানতে চায়, এবং অনেক সময় ইনভেস্টিগেশনের ফাইন্ডিংসগুলো আমাদের পড়তে হবে, পরীক্ষায় ইনভেস্টিগেশনের ফাইন্ডিংস আসে। এরপর হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টিগেশন কি, এটা জানতে চাই। অনেক সময় জিজ্ঞেস করছে কোনটা স্ক্রিনিং টেস্ট, কোনটা হচ্ছে ইনভেস্টিগেশন ফর মনিটরিং। যেমন আপনার হচ্ছে গুইলেন বারি সিনড্রোমের পেশেন্টগুলো হচ্ছে আপনার হচ্ছে রেসপিরেটরি ফেলিয়ার হয়ে মারা যায়, সেক্ষেত্রে আমরা হচ্ছে ফোর্স ভাইটাল ক্যাপাসিটি দিয়ে হচ্ছে
মনিটরিং করি। এটা হচ্ছে এর প্রিভিয়াস এফসিপিএস এবং এমআরসিপিতে আসা কোয়েশ্চেন। তো আপনাকে হচ্ছে মনিটরিং এর জন্য কি ইনভেস্টিগেশন করি বা স্ক্রিনিং এর জন্য কি ইনভেস্টিগেশন করি, এগুলো আপনাকে হচ্ছে পড়া লাগবে। এরপর হচ্ছে আরেকটা কমনলি জিজ্ঞেস করে যে গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন কি, কোন একটা ডিজিটের গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন জিজ্ঞেস করে। এরপর আসেন মোস্ট কমন কমপ্লিকেশন, কোন কমপ্লিকেশনটা মোস্ট কমন সেটা সেটা পরীক্ষায় ফ্রিকোয়েন্টলি আস্ক করে। আর একটা প্রশ্ন আমরা বলছি ফার্মাকোলজি থেকে যে প্রশ্নটা আসে, মেকানিজম অফ দ্য ড্রাগটার মেকানিজম এবং অ্যাডভার্স ইফেক্ট কি। এরপর হচ্ছে ট্রিটমেন্ট অফ চয়েস, ট্রিটমেন্ট থেকে যদিও খুব বেশি প্রশ্ন আসে না, তারপর হচ্ছে আপনার ট্রিটমেন্ট অফ চয়েস আপনাকে পড়তে হবে। এরপর একটা জিনিস, এটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করা আমি মনে করি, কেন হচ্ছে বারবার এক্সাম দিয়েও পাস হয় না। এর একটাই কারণ হচ্ছে প্রশ্নের ধরন বুঝতে না পারা। তাহলে অনেকে দেখা যাচ্ছে যে প্রশ্ন সলভ করে না। আমার একটা ফ্রেন্ড আছে খুবই ট্যালেন্টেড, খুব মেন্স বইগুলো হচ্ছে ভালো পড়া, কিন্তু হচ্ছে সে এফসিপিএস সার্জারি 3বার পরীক্ষা দিছে। তো ওর একটা কারণ হচ্ছে ও প্রশ্ন সলভ করে না, যে কারণে হচ্ছে প্রশ্ন কি হয়, প্রশ্নের প্যাটার্নটা বুঝতে না পারার কারণে ওর দেখা গেছে যে 2-3বার দেওয়া লাগছে। আরেকটা বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট টপিকস বুঝতে না পারা। এটা কেন হয়, কারণ হচ্ছে আপনি যদি প্রশ্ন ব্যাংক সলভ না করেন বা প্রিভিয়াস কি প্রশ্নগুলো আসছে এটা সম্পর্কে আপনার ধারণা না থাকলে আপনার ইম্পর্টেন্ট টপিকস বুঝতে পারবেন না। এরপর হচ্ছে অনেকের অভ্যাস থাকে যে হচ্ছে সবই পড়বো। পরিচিত এক ভাই আছে, উনি রেসিডেন্সি পরীক্ষা দিবে, উনি হচ্ছে বিভিন্ন গ্রুপে যখন এফসিপিএস এর প্রশ্ন পোস্ট হচ্ছে সেখানেই কমন করতেছে রেসিডেন্সি পোস্ট, মানে এমন কোনো মেডিসিনের কোনো একটা হচ্ছে দেখা যাচ্ছে টপিকস নিয়ে আলোচনা হচ্ছে সেখানে সে অ্যাক্টিভ। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনার ফোকাস থাকাটা খুবই জরুরি। আপনি হচ্ছে সব করতে যাবেন না, আপনার হচ্ছে যেটা পরীক্ষা দিতে যাচ্ছেন ওই পরীক্ষা রিলেটেড জিনিসটা আপনার যেটা লাগবে সেটা আপনি করবেন। এরপর আরেকটা বিষয় হচ্ছে পরীক্ষায় দেখা যাচ্ছে যে কোনো একটা সাবজেক্টের কোনো একটা পেপার দেখা যাচ্ছে খুবই কঠিন করে, যেমন হচ্ছে জানুয়ারি 2021 হচ্ছে পেপার 1 খুবই কঠিন করছিল। 5টা প্রশ্ন এমন ছিল যে আপনার হচ্ছে একেবারে আনকমন ছিল, পরীক্ষার হলে কেউ কমন পাওয়াটা খুবই কঠিন, এরকম কিছু প্রশ্ন ছিল। তো এরকম প্রশ্ন যখন কঠিন হয় তখন আপনার কোনো রকমে হচ্ছে 65% রাখা তাই হচ্ছে ইম্পর্টেন্ট। তো এখন এই 65% নাম্বার কিন্তু স্যাররা পরীক্ষায় কমন দেয়, অর্থাৎ কমন টপিক্স বা ইম্পর্টেন্ট টপিক্স থেকে করে, যদি খুব কঠিনও করে। তো আপনি কমন এবং ইম্পর্টেন্ট টপিকসগুলো সবসময় ভালো করে করবেন। এবং অনেকে আছে যে সহজ জিনিসগুলো হচ্ছে ইগনোর করে। কেমন, আমার আরেকটা ফ্রেন্ডের গল্প করি। সে যখন প্রথমবার হচ্ছে এফসিপিএস পার্ট 1 সার্জারি দেয়, আমাদের মধ্যে সব থেকে বেশি পরিশ্রম করছে এবং সে একটা পেপারে হচ্ছে .2 জন্য পাস করে নাই। ওই পেপারের একটা কোয়েশ্চেন ছিল এরকম, কোন অ্যানালজেসিক ড্রাগটির হচ্ছে অ্যান্টিপাইরেটিক ইফেক্ট আছে, অ্যান্টি অ্যানালজেসিক ইফেক্ট আছে এবং হচ্ছে কিন্তু হচ্ছে তার অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট নাই। অর্থাৎ অপশনে কিন্তু কমন যে নাম অর্থাৎ প্যারাসিটামল সে নামটা দেয় নাই, প্যারাসিটামল আরেকটা নাম দিছে এসিটামিনোফেন। তো সে ওই নামটা জানতো না, এই নাম আরো 2বার পরীক্ষা দেওয়া লাগছে। কারণটা হচ্ছে কি এরপরে ওর প্রিপারেশন ভালো থাকার পরেও হচ্ছে দেখা গেছে যে এটা হচ্ছে একেবারে শেষ মুহূর্তের কথা, অর্থাৎ এক্সাম টাইমের কথা। আপনার হচ্ছে পেপার 3 যে হচ্ছে আপনার হচ্ছে পরীক্ষার পড়ার মতো আর এনার্জি থাকে না। এই জন্য আপনার পেপার 3 আগে থেকেই ভালো করে পড়ে রাখতে হবে, যাতে হচ্ছে পরীক্ষার আগের দিন আপনি না পড়তে পারলেও
আপনার যাতে হচ্ছে রেসিডুয়াল থেকে হচ্ছে আপনি আনসার করে আসতে পারেন। এরপর আসেন পেপার 1। শুরুতে আমি পেপার 3 বলছি, কারণ হচ্ছে শেষ দিনের কথা অনেকে মনে রাখে না, এই জন্য হচ্ছে শেষ দিনের প্রিপারেশন সম্পর্কে বলে দেওয়া। যেটা হচ্ছে পেপার 1টা আপনাকে মিনিমাম 6-7 দিন আগে শুরু করতে হবে। আমি একটু দুর্বল স্টুডেন্ট, এই জন্য আমি একটু আগে শুরু করার পক্ষপাতী। তো অনেকে 3-4 দিন আগে শুরু করে, কিন্তু আসলে হয় কি 3-4 দিন আগে শুরু করলে এটা কমপ্লিট করা পসিবল হয় না। আর একটা বিষয় হচ্ছে আপনি যখন হচ্ছে 6-7 দিন নিয়ে প্রিপারেশন নেবেন, আপনি সিলেবাসটা শেষ করতে পারবেন। নিউরোলজি, জিআইটি, হ্যামাটোলজি, হ্যাপাটোলজি, এই টপিকসগুলো হচ্ছে আপনার পড়তে অনেক সময় লাগে। 3-4 দিনে শেষ করা খুবই কঠিন, ভালো প্রিপারেশন না নেওয়া থাকলে। তো আপনি যদি প্রথম পরীক্ষাটা ভালো দেন, 70% বা তার বেশি তুলতে পারেন, তাহলে হচ্ছে আপনার মধ্যে হচ্ছে একটা পজিটিভ এনার্জি কাজ করবে, এবং দেখবেন যে আপনার পরের পরীক্ষার জন্য পড়ার এনার্জি পাচ্ছেন। তো প্রথম পরীক্ষাটা ভালো করে 6-7 দিন ধরে হচ্ছে পড়াটা খুব জরুরি। আমি মনে করি প্রথম পরীক্ষা ভালো দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, যদিও এটা আপনার হাতে নাই। তারপর হচ্ছে আপনি ভালো প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই অবশ্যই 6-7 দিন আগে শুরু করবেন। এরপর আসেন হচ্ছে পেপার 2। অনেকের কাছে ইজি, কঠিন লাগে। আসলে পেপার 2 যদি বুঝতে পারা যায় তাহলে পেপার 2 ইজি, এবং সিলেবাসটাও ছোট। আশা করি এটা হচ্ছে আপনাদের কাছে ইজি হয়ে যাবে। আমরা সেভাবে হচ্ছে আপনাদেরকে পড়ানোর চেষ্টা করব। এরপর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে অনেকেই করে, দেখা যাচ্ছে যে পরীক্ষা দিয়ে হচ্ছে কোয়েশ্চেনের আনসার মিলাই। এই কাজটা ভুলেও করা যাবে না। এটা যদি করেন আপনার অনেকগুলো ভুল বের হবে, এবং আপনার কনফিডেন্স লো হয়ে যাবে, যে কারণে হচ্ছে পরের পরীক্ষাটা খারাপ হবে। সেজন্য হচ্ছে আপনারা প্রশ্ন কখনো মিলাবেন না। পরীক্ষা ভালো হোক খারাপ হোক, চেষ্টা করবেন হচ্ছে পরের পরীক্ষাটা যে আজকের পরীক্ষাটা থেকে যেন আরো ভালো হয়, আরো বেশি পরিশ্রম করবেন, যাতে ওই দুইটা দিয়ে ব্যাকআপ দিয়ে দিতে পারেন। এটা বলে ফেলছি। এরপর হচ্ছে আমরা কিভাবে আপনাদেরকে হেল্প করতে পারি। একটা হচ্ছে আমরা চেষ্টা করবো হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড ভাবে হচ্ছে ডিসকাশন করার জন্য। অর্থাৎ পরীক্ষায় যে জিনিসটা ইম্পর্টেন্ট সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ যে পয়েন্টটা, কি পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব, সবকিছু নিয়ে আলোচনা করব না, যতটুক দরকার, অর্থাৎ কনসাইজ আলোচনা করব। এরপর হচ্ছে ডেভিডসনের হচ্ছে একটা রিভিউ শিট আমরা তৈরি করার চেষ্টা করতেছি। এই আশা করি এই রিভিউ শিটটা পেলে আপনাদের হচ্ছে দ্রুত ডেভিডসন পড়াটা সহজ হবে। অর্থাৎ ডেভিডসন অনেকগুলো লাইন আছে যেগুলো হচ্ছে আপনার পড়া লাগে না, বা আপনি বই দাগাইতে যাবেন তখন হচ্ছে সময় লাগে। তো আমরা চেষ্টা করতেছি যে হচ্ছে ডেভিডসনের একটা রিভিউ শিট তৈরি করার, যেটার মাধ্যমে আপনি কুইকলি ডেভিডসনটা পড়তে পারবেন। আর একটা হচ্ছে কুইক রিভিশন শিট। দেখা যাচ্ছে পেপার 2 এবং পেপার 3 আগের দিন যেটা হয়, সেটা হচ্ছে আপনার কোনো একটা পেপার ভালো করে পড়ে যাওয়া সম্ভব হয় না। কিন্তু আমরা যদি হচ্ছে একটু শর্টকাট রিভিউ, যেগুলো খুব একেবারে পার্ল, সেই জিনিসগুলো হচ্ছে নোট করে দিয়ে আমরা হচ্ছে আপনাদের হেল্প হবে। আমরা চেষ্টা করব হচ্ছে আপনাদেরকে কুইক রিভিশন শিট দেওয়ার জন্য। এরপর আসেন হচ্ছে ইন্টারেক্টিভ গ্রুপ অ্যাক্টিভিটি। এটা কি জিনিস? আমরা চেষ্টা করব যে হচ্ছে আপনার গ্রুপটা যাতে ইন্টারেক্টিভ হয়। এখন ইন্টারেক্টিভ আমরা চাইলেও করতে পারবো না, আপনারা যদি কোঅপারেটিভ হন তাহলে হচ্ছে গ্রুপটা ইন্টারেক্টিভ হবে। এখন কিভাবে গ্রুপটা ইন্টারেক্টিভ করা যায়? একটা হচ্ছে আপনাদের পার্টিসিপেট করতে হবে, যে হচ্ছে আপনাদেরকে প্রশ্ন শেয়ার করতে হবে, আপনাদেরকে টপিকস, যে টপিক্সটা পড়ছেন সেটা নিয়ে হচ্ছে কোনো একটা পোস্ট যদি আপনারা দেন, যদি হচ্ছে আপনি কোনো একটা নিউমোনিক বানাইছেন সেটা যদি শেয়ার করেন, তো শেয়ারিং মন মানসিকতা থাকলে আমি মনে করি সবার জন্যই সেটা ভালো হবে। তাহলে হচ্ছে সবাই বেনিফিটেড হবে, এবং অল্প সময়ে খুব ভালো প্রিপারেশন হবে। তো যেটা করতে হবে, আপনার কাছে কোনো একটা রিসোর্স আছে, আপনার কাছে কোনো একটা হচ্ছে নিউমোনিক তৈরি করছেন আছে, বা কোনো একটা শর্টকাট আছে, সেই জিনিসটা আপনি হচ্ছে অবশ্যই অবশ্যই গ্রুপে শেয়ার করবেন। এবং অনেকে দেখা যায় যে কোনো একটা জিনিস না বুঝলে পার্সোনালি হচ্ছে কোয়েশ্চেনটা করেন মেসেঞ্জারে, সেটা না করে আপনি গ্রুপেও একটা হচ্ছে পোস্ট শেয়ার করবেন, তাহলে দেখা যাবে যে বাকিরাও আলোচনার মাধ্যমে শিখতে পারতেছে। এবং আরেকটা কাজ করা যায়, যেটা হচ্ছে আমরা দেখা যাচ্ছে সারাদিন হচ্ছে গ্রুপের অ্যাক্টিভিটি না রেখে 11টা থেকে 12টার মধ্যে শুধু গ্রুপ অ্যাক্টিভিটি চালাতে পারি, বা 10টা থেকে 12টা, এই সময়টা আমরা সবাই অ্যাক্টিভ থাকলাম। ওই সময়ে হচ্ছে যার যেটা জানার বা কোনো কোয়েশ্চেন থাকলে ওই সময়ই শেয়ার করা, তাহলে সারাদিন আর হচ্ছে ফেসবুকে আসা লাগলো না। আর আমরা আমাদের যে অ্যাপসটা, সেই অ্যাপসটা এমনভাবে ডিজাইন করছি যাতে হচ্ছে আপনি আমাদের অ্যাপস থেকে ফেসবুক, ইউটিউব, গুগল এগুলোও চালাতে পারেন। নেক্সট আপডেটে আপনারা হচ্ছে সেই জিনিসগুলো পেয়ে যাবেন।
আর লগ ইন রিলেটেড যে প্রবলেমটা আপনাদের হচ্ছে এটাও আমরা সলভ করব। এটা আসলে হচ্ছে যারা হচ্ছে রেজিস্ট্রেশন করবে পেইড ভার্সনে চলে যাব আমরা, ওই জন্যই হচ্ছে এখনো হচ্ছে এই লগ ইন আইডিটা আমরা দিতে পারতেছি না। আর কোয়েশ্চেন ব্যাংকের ব্যাপারে যেটা, সেটা হচ্ছে আমরা রিভিশন করাচ্ছি, আর রিভিশন ছাড়া আমরা কোয়েশ্চেন ব্যাংকটা পাবলিশ করতেছি না, যাতে অ্যাটলিস্ট আরও 2 জন রিভিশন করবে, মেডিসিন এবং সার্জারি। তারপর আমরা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকটা হচ্ছে রিলিজ করব। হয়তো 1 দিন বা 2 দিন সময় লাগবে এই জন্য। এটা হচ্ছে আমাদের হচ্ছে ডেভিডসনের একটা হচ্ছে আপনার হচ্ছে রিভিউ শিটে, বা হচ্ছে আমাদের লেকচারগুলো কীরকম হবে, অর্থাৎ অ্যাওর্টিক অ্যানোরিজম থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট যে লাইনগুলো সেগুলোই আমরা হচ্ছে আপনাদেরকে পড়াবো, এবং যেটা হচ্ছে এসবিএ বা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট সেটা আমরা এইভাবে হাইলাইট করে দিব। তাহলে হচ্ছে আপনাদের দ্রুত রিভিশন দিতে সুবিধা হবে, বা পরীক্ষার আগের রাতে দেখা যাবে যে আপনি এই এরকম কালারফুল অর্থাৎ হাইলাইটেড প্রশ্ন লাইনগুলো পড়ে গেলে দেখা যাবে যে ইম্পর্টেন্ট টপিকসগুলো কাভার হয়ে যাবে। এরপর আসেন হচ্ছে একটা রিভিউ শিট। রিভিউ শিট কীরকম, আপনার হচ্ছে মাইস্টেনিক রেভিস থেকে যে যে প্রশ্নগুলো হইতে পারে সবগুলো প্রশ্ন এক জায়গায় করে দেওয়া, মানে এসবিএ গুলো, এসবিএতে কী কী থাকতে পারে, যে আপনি সিনারিতে কী কী দেখে এটা হচ্ছে ডায়াগনোসিস করবেন, যে কজ কি, মোস্ট কমন কজ কি, কোন রিসেপ্টর অ্যান্টিবডির বিরুদ্ধে হচ্ছে এখানে রিসেপ্টরের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়, কোন টিউমারটা অ্যাসোসিয়েটেড, ফার্স্ট সিমটম কি, ইনভেস্টিগেশন অফ চয়েস কি, ট্রিটমেন্ট কি, টেনসিলিন টেস্ট কোনো একটা টেস্টে কি ড্রাগ ইউজ করা হয়, কোন কোন ড্রাগগুলো অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ মাইস্টেনিক রেভিস থেকে আপনার অল্প সময়ে যে জিনিসগুলো লাগবে এসবি এর জন্য সেই জিনিসগুলো হচ্ছে এক জায়গায় করে দেওয়া। ঠিক আছে, তাহলে হচ্ছে আজকে এই পর্যন্তই। পরবর্তীতে হচ্ছে আমরা কালকে আমাদের নেক্সট ক্লাস কার্ডিওলজি 1, আশা করি আপনারা সবাই এটাতে অ্যাটেন্ড করবেন। ওটা হচ্ছে সবার জন্য ওপেন। ওকে, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।